দীনেশবাবু এবং মিঠু দেবীর একমাত্র মেয়ে ছিল বিপাশা। যদিও তার বয়স মাত্র 9 বছর, কিন্তু তাকে গ্রামের প্রায় সকলেই চিনত। আর এর অন্যতম কারণ হলো তার লম্বা ঘন চুল। তার লম্বা চুল দেখে সবাই অবাক হয়ে যেত। এমনই একদিন দীনেশবাবু ও মিঠু দেবী বিপাশাকে নিয়ে মেলাতে গিয়েছিল। সেখানে একটি বাচ্চা মেয়ে বিপাশাকে দেখে অবাক হয় এবং তার মাকে বলে, মা দেখো, ওই মেয়েটার কত লম্বা চুল। ও তো আমার থেকে অনেক ছোট, ওর কি করে এত লম্বা চুল হলো? আরে মামুনি, আমার মনে হয় ওটা নকল চুল, তাই এত লম্বা দেখাচ্ছে। দাঁড়া, ওর মাকে জিজ্ঞাসা করি। এই বলে সেই মহিলাটি মিঠু দেবীকে বলেন, দিদি বলছিলাম, এটা কি আপনার মেয়ে? ওর চুল কি সত্যি এত লম্বা, না ওটা নকল চুল? এ কি বলছেন দিদি, আমার মেয়ের ওটা আসল চুল। যখন ও অনেক ছোট ছিল তখন থেকেই আমরা ওর চুল রাখছি। তাই নাকি? কিছু মনে করবেন না, আসলে এতটুকু মেয়ের এত বড় বড় চুল তো, তাই আমি এভাবে জিজ্ঞাসা করলাম। আর আমার মেয়ে তো চুলটা দেখে অবাক হয়ে গেছে। আপনি কিভাবে ওর চুলের যত্ন নেন? এবার থেকে তাহলে আমি আমার মেয়ের এভাবেই যত্ন নেব। সেরকম কিছু না, ওই নারকেল তেল আর যে কোনো শ্যাম্পু ব্যবহার করলেই হবে। আসলে আমার মেয়ের চুলের গঠনটাই এরকম, খুব দ্রুত বাড়ে। এভাবেই বিপাশা যেখানেই যেত সকলেই তার চুলের প্রশংসা করত এবং কি করে তার মতো চুল করা যায় তা নিয়ে নানান ধরনের প্রশ্ন করত। দেখতে দেখতে দিন কাটে এবং বিপাশাও ধীরে ধীরে বড় হয়ে ওঠে। বিপাশার বয়স ও উচ্চতা বাড়ার সঙ্গে সঙ্গে তার চুলও আগের থেকে অনেক বড় হয়ে যায়। সে লম্বা চুল নিয়েই কলেজে যাওয়া আসা করে। কলেজের মেয়েরা তার চুল দেখে হিংসা করত। এমনই একদিন বিপাশা তাড়াহুড়ো করে চুল খুলে কলেজে চলে যায়। তাকে দেখে তার ক্লাসের প্রতিমা নামের এক মেয়ে বলে, এই নীলু, দেখ দেখ, আজকে মিস কেশবতী কন্যার নতুন রূপ। এত বড় চুল খুলে কলেজে চলে এসেছে, যেন দিদির বিয়ে বাড়িতে এসেছে। তাই তো, ও এভাবে চুল খুলে রূপাঞ্জল সেজে ঘুরছে কেন? নিশ্চয়ই ছেলে পটাবার মতলব। মেয়েটাকে দেখে যত সাদা সিধে বলে মনে হয়, ও ঠিক তার উল্টোটা, জানিস? চুল দেখিয়ে ছেলে ফাঁসাবার মতলব করছে। আর ছেলেগুলোকেও দেখ, কেমন হাঁ করে ওদিকে তাকিয়ে আছে, যেন এর আগে কখনো লম্বা চুলওয়ালা মেয়ে দেখেনি। আরে মেয়ে যদি নিজেকেই দেখাতে চায়, ছেলেদের অ্যাটেনশন চায়, তাহলে ছেলেরা দেখবে না কেন? সকালে সকালে এসব দেখে পুরো মুডটাই খারাপ হয়ে গেল। চল ক্লাসে চল। এরপর তারা ক্লাসে চলে যায়। ক্লাস চলাকালীন বাংলার অধ্যাপক শিশিরবাবু বিপাশাকে দেখে বলেন, আরে বিপাশা, তোর তো চুল আমি আগে কখনো লক্ষ্য করিনি। তো পুরো রূপকথার গল্পের মতো হয়ে গেছি। বাবা, আজকালকার মেয়েরা যেখানে চুল রাখতে চায় না, আর সেখানে তোর ঘন মেঘের মতো কালো চুল। আমার তো জীবনানন্দর কবিতার কথা মনে পড়ে যাচ্ছে। ব্যাস, আজকের ক্লাসটা এখানেই হলো। এবার স্যার মিস কেশবতী কন্যাকে নিয়ে কবিতা লিখতে বসবেন। আর ওর মুখের দিকে একবার তাকা, ওকে দেখে যেন মনে হচ্ছে অহংকারে মাটিতে পাই পড়ছে না, খুব মজা নিচ্ছে। কি ব্যাপার প্রতিমা, নীলু, তোমরা ফিস করে কি বলছো? তোমাদের যদি আমার ক্লাস করতে কোনো সমস্যা হয়, তাহলে তুমি আমার ক্লাস থেকে বেরিয়ে যেতে পারো। এভাবে ক্লাসের মাঝখানে গল্প আমি একেবারেই পছন্দ করি না। না 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 স্যার, মানে আসলে আমার জল তেষ্টা পেয়েছিল তো, তাই আমি ওর কাছ থেকে জলটা চাইছিলাম। ঠিক আছে, জল খেয়ে চুপ করে বসো আর মন দিয়ে ক্লাস করো। শিশিরবাবুর কথা শুনে প্রতিমা মনে মনে বলে, আপনার ক্লাস মানে তো ওই কেশবতী কন্যাকে নিয়ে কবিতা লেখা, কথাও বলা যাবে না, হাসাও যাবে না, বসে বসে এইসব নাটক দেখতে হবে। সেদিনকার মতো ক্লাস হয়ে যায় এবং বিপাশা বাড়ি ফিরে আসে। বিপাশা খুবই শান্ত এবং ভদ্র ধরনের মেয়ে ছিল। সে কখনো কারোর সঙ্গে ঝগড়া বা তর্ক করতো না। যেমন রূপে লক্ষ্মী, ঠিক তেমনই গুণে সরস্বতী ছিল। তাই কলেজে পড়তে পড়তে তার বিয়ের জন্য সম্বন্ধ আসতে শুরু হয়। একদিন সন্ধ্যাবেলা অফিস থেকে ফিরে দীনেশবাবু মিঠু দেবীকে বলেন, কি গো শুনছো, আজকে তো অফিসে আমার ছোটবেলার বন্ধু রজতের সঙ্গে দেখা হয়েছিল। তোমার মনে আছে তো, সেই রজত? আরে হ্যাঁ হ্যাঁ, উনি তো আগেই আমাদের বাড়িতে আসতেন, কিন্তু 14-15 বছর হয়ে গেল, ওনার আর কোনো খোঁজ খবরই নেই। হ্যাঁ, ওর হঠাৎ করে তো চাকরি বদল হয়ে গিয়েছিল, তাই তো ওরা আহমেদাবাদে শিফট হয়ে গিয়েছিল। এখন ফিরে এসেছি, শুনছি ওদের ছেলেরা এখানে ব্যবসা শুরু করেছে। তাই নাকি? বোনের ছেলে দুটোর নাম যেন কি? হ্যাঁ হ্যাঁ, বিট্টু আর বাবাই। তা হ্যাঁ গো, ওরা এত বড় হয়ে গেছে, ব্যবসা করছে এখন। সময়টা কি কম পেরিয়েছে? 15টা বছর মানে কত কি পাল্টে যায়। আমার ছোট মেয়েটা দেখতে দেখতে কত বড় হয়ে গেল। এই তো সেদিন আঙুল ধরে ওকে হাঁটতে শেখাচ্ছিলাম, এখন তো কলেজে যাচ্ছে। তা ওনাদেরকে একবার আমাদের বাড়িতে নেমন্তন্ন করলেই তো পারো। এতদিন পর ওনারা ফিরে এসেছেন, ওনার স্ত্রীর সঙ্গে দেখা হতো, ছেলেগুলোর সঙ্গেও আলাপ পরিচয় হতো। ও আমায় ওর নাম্বারটা দিয়েছিল,
তাহলে আমি বলুন এই সপ্তাহে ওকে ফোন করে নেমন্তন্ন করি, সুযোগে আমারও কিছু ভালো মন্দ খাওয়া হয়ে যাবে। তুমি যতই খাও তোমার মন ভরে না। ঠিক আছে, ওনাদেরকে পরের সপ্তাহে ডেকে নাও। এখন চলো, রাতের খাবারকে আমাকে উদ্ধার করো। এক সপ্তাহ পর রজতবাবু তার স্ত্রী পারমিতা দেবী ও দুই ছেলে বিট্টু এবং বাবাইয়ের সঙ্গে দীনেশবাবুদের বাড়িতে আসেন। তাদেরকে দেখে দীনেশবাবু হাসতে হাসতে এগিয়ে যান এবং বলেন, আরে এসো এসো রজত, অনেক দেরি করে ফেলেছি। বৌদি কেমন আছে বলো? এই যে বিট্টু, বাবাই, তোমরাও তো দেখছি তাল গাছের মতো লম্বা হয়ে গেছো। তোমাদেরকে তো দেখে চেনাই যাচ্ছে না। আর বলবেন না দাদা, আপনার বন্ধু তৈরি হতে সব থেকে বেশি সময় লাগিয়েছে। আমরা তো 9টার সময় রেডি হয়ে গিয়েছি, তখনও দেখি উনি শেভিং কিট নিয়েই দাঁড়িয়ে আছেন। কেন রজত আমার বাড়িতে আসছে, এতে এত সাজগোজ করার কি আছে? তুমি কি পাত্রী দেখতে আসছো নাকি? সে আর বলা যায়, হয়তো তাই হতে পারে। এখানে এইভাবে দাঁড়িয়ে দাঁড়িয়ে গল্প করবে না ভিতরে যাওয়ার জন্য বলবে? আরে হ্যাঁ হ্যাঁ, এসো এসো, সবাই এসো, ভিতরে এসো। কোথায় গেলে গো মিঠু? দেখো এরা সবাই এসে গেছে, তাড়াতাড়ি জল খাবারটা ব্যবস্থা করো। আলাপ পরিচয়ের পর মিঠু দেবী তাদের সবাইকে জল খাবার দেন। সবার খাওয়া শেষ হয়ে যেতে বিপাশা তাদের জন্য কফি করে আনে এবং কফির ট্রে নামিয়ে বলে, রজত কাকু কেমন আছেন? আমাকে চিনতে পারছেন? এটা কে? এটা আমাদের ছোট্ট মামনি বিপাশা তো মনে হচ্ছে। তাহলে আপনি আমাকে চিনতে পেরেছেন দেখছি। ও মাই গড, এ তো একবারে পরীর মতো সুন্দর হয়ে গিয়েছে। আর ও চুল তো পুরো দেবী দুর্গার মতো সুন্দর। দীনেশ, তুই তো আমাকে আগে বলিনিস যে বিপাশা এত বড় হয়ে গিয়েছে। আরে বোকা, এটা বলার কি আছে? এ তো স্বাভাবিক ব্যাপার। তোর ছেলে তো দেখছি অনেক বড় হয়ে গেছে, আর আমরাও তো দেখতে দেখতে বুড়ো হয়ে গেছি। দীনেশবাবুর কথায় সবাই হেসে ফেলে। এভাবেই সেদিনটা বেশ আনন্দে কাটে। বাড়ি ফেরার আগে পারমিতা দেবী এবং রজতবাবু দীনেশবাবু ও মিঠু দেবীকে বলেন, দীনেশদা, আমি আর আপনার বন্ধু আপনাদের একটা কথা বলতে চাই। আসলে আপনার মেয়েকে আমাদের খুব পছন্দ হয়েছে। আপনাদের যদি আপত্তি না থাকে তাহলে বিট্টুর সঙ্গে বিপাশার বিয়েটা দিলে কেমন হয় বলুন তো? উপরওয়ালার আশীর্বাদে বিট্টু এখন নিজের পায়ে দাঁড়িয়েও গেছে, ব্যবসাও খুব ভালো চলছে। আপনাদের মত থাকলে আমরা কথা এগোতে পারি। আরে তাই নাকি? এ তো খুবই খুশির কথা। বিট্টুকে আমি তাছাড়া ছোটবেলা থেকেই দেখছি, ও খুবই ভদ্র, ওকে আমার বেশ পছন্দ। কিন্তু তোমরাও একবার ওর মতামতটা জেনে নিও। ছেলে মেয়ে যদি রাজি থাকে তাহলে আর আমাদের কোনো আপত্তি আছে? বাড়ি ফিরে রজতবাবু দীনেশবাবুকে ফোন করে জানান যে বিট্টুরও বিপাশাকে পছন্দ হয়েছে এবং সে এই বিয়েতে মত দিয়েছে। এদিকে মিঠু দেবী বিপাশার মতামত জানতে চান। সবকিছু শুনে বিপাশা বলে, মা, তোমরা যখন রাজি তখন আমারও কোনো অমত নেই, কিন্তু আমার ফাইনাল পরীক্ষা হতে আর মাত্র 4 মাস বাকি। পরীক্ষাটার পরে যদি বিয়েটা হতো তাহলে আমার জন্য পরীক্ষা দেওয়াটা খুবই সহজ হতো। সে না হয় ঠিক আছে, আমি ওনাদের সঙ্গে কথা বলে নেব। তুই মন দিয়ে পড়াশোনা কর মা, পরীক্ষার পরেই বিয়ের দিন ঠিক হবে। এভাবেই দেখতে দেখতে 4 মাস কেটে যায়। এর মাঝেই বাবাইয়ের জন্য পাত্রী ঠিক করা হয়। পারমিতা দেবীর ইচ্ছা দুই ছেলের একসঙ্গে বিয়ে দেবেন, তাই তার ইচ্ছা মতো কাজও হলো। তার ছোট বৌমা নমিতা খুবই মডার্ন এবং অহংকারী মেয়ে ছিল। গৃহপ্রবেশের দিন পারমিতা দেবী তার দুই বউয়ের জন্য আরতি থালা নিয়ে গেটের সামনে দাঁড়িয়েছিলেন। নতুন বউদেরকে দেখে তিনি বলেন, বড় বৌমা বিট্টু, তোমরা এগিয়ে এসো, প্রথমে তোমাদেরকে আরতি করব। আরে বড় বৌমা, আজকে তো তোমার চুল আরো বড় বলে মনে হচ্ছে। এই কদিনে কি কিছুটা বেড়ে গেছে নাকি? চুলগুলো যা সুন্দর মানিয়েছে না, খুব যত্ন করে রেখো। এদিকে নমিতা দাঁড়িয়ে দাঁড়িয়ে সবকিছুই শুনছিল এবং সে খুব বিরক্তি বোধ করছিল। সে গলা ছেড়ে বলে, মা, আপনার বড় বৌমার আরতি হলে বলবেন, আমিও দাঁড়িয়ে আছি। খুব টায়ার্ড লাগছে আমাকে, দাঁড়িয়ে দাঁড়িয়ে আমার পা ব্যথা হয়ে গেল। আরে হ্যাঁ হ্যাঁ, তুমিও ভিতরে প্রবেশ করো, তোমারও আরতি করে নিচ্ছি। আর ছোট বৌমা, আমি তো লক্ষ্যই করিনি, তোমারও চুল তো অনেক বড় আর সুন্দর। পারমিতা দেবীর কথা শুনে বাবাই হাসতে থাকে এবং বলে, আরে মা, তুমি কত সহজে বোকা হয়ে গেলে। এগুলো নবিতার আসল চুল না, ও নকল চুল পড়েছে। ও মা, সে কি? এরকম চুল দেখলে তো যে কেউই বোকা হয়ে যাবে। আমি কি করে জানবো যে এগুলো আসল নয়? যাই হোক, তোমরা এবার যে যার ঘরে যাও, অনেক ক্লান্ত হয়ে গেছো, একটু রেস্ট নিয়ে নাও। এরপর পারমিতা দেবীর দুই বৌমাই যে যার রুমে চলে যায়। প্রথম দিন থেকেই নমিতার মনে বিপাশার জন্য বিরক্তি ও রাগ জমতে শুরু হয়। পরের দিন আশেপাশের লোকজন, বিশেষ করে মহিলারা পারমিতা দেবীর বাড়িতে নতুন বউ দেখতে আসে। পারমিতা দেবীর ননদ রজনী দেবী বলেন, হ্যাঁ রে পারমিতা, তোর বড় বৌমা তো একেবারে দুর্গা ঠাকুর। কি সুন্দর টানা টানা চোখ আর লম্বা চুল। আমি যখন কলেজে পড়তাম
তখন আমাদের ক্লাসেও একটা মেয়ের এরকম চুল ছিল। সে কি দারুণ চুল! তোর বৌমার চুল তার থেকেও অনেক সুন্দর। আর ছোট বৌমা, তোমার বাপের বাড়ি কোথায়? এভাবেই সবাই কথা বলে বিপাশার সুন্দর মুখ আর লম্বা চুলের জন্য সবাই খুব প্রশংসা করে। অন্যদিকে নমিতার ছোট চুল দেখে কেউই সেরকম প্রশংসা করে না। এতে নমিতার খুবই রাগ হয়। সে মনে মনে বলে, সবাই এই গেঁয়ো ভূতটার লম্বা চুল দেখেই পাগল হয়ে যাচ্ছে। আমি তো বুঝতেই পারছি না কোন অ্যাঙ্গেল থেকে দেখে একে সুন্দর লাগছে। এই ফ্যামিলির মানুষজনের চয়েসও বটে, মডার্ন আর শিক্ষিত মেয়ের কদরই এরা বোঝে না। এভাবেই কিছুক্ষণ পর বিরক্তি হয়ে নমিতা সেখান থেকে চলে যায়। নমিতা চলে যাওয়ার পর পারমিতা দেবী তার রুমে এসে তাকে বলে, কি হলো বৌমা, তুমি হঠাৎ করে উপরে চলে এলে যে? তোমার কি শরীর খারাপ লাগছে নাকি? হ্যাঁ মা, আমার মাথাটা খুব ব্যথা করছে। আর ওখানে লোকজন কেমন বোরিং বোরিং কথা বলছে, এসব শুনে আমার খুব বিরক্ত লাগছিল, তাই আমি উপরে চলে এলাম। এভাবে বলতে নেই মা, ওরা তো আমাদের পরিবারের সব মানুষজন। তুমি কিছুক্ষণ রেস্ট নাও, শরীর ভালো লাগলে এসে খেয়ে নেবে। এই বলে পারমিতা দেবী সেখান থেকে চলে যান। সেদিন রাতে নমিতা ভালো করে ঘুমাতে পারে না। বারবার সে আত্মীয় স্বজনের বলা কথা নিয়েই ভাবছিল, কিভাবে তার বড় যা বিপাশার প্রশংসা করছিল এবং তার ব্যাপারে কোনো উৎসাহই দেখায়নি, যেন সে এ বাড়ির কেউই না। পরের দিন সকালবেলা পারমিতা দেবী তার দুই বৌমাকে ডেকে বলেন, বড় বৌমা, ছোট বৌমা, আজ আমাদের বাড়িতে লক্ষ্মী পূজা আছে। তোমরা দুজনে ভোগের প্রসাদটা তৈরি করো। বড় বৌমা, তুমি পায়েসটা রান্না করো, আর ছোট বৌমা তুমি খানিকটা হালুয়া বানাও। পারমিতা দেবীর কথা শুনে তার দুই বৌমা রান্নাঘরে চলে যায় এবং যে যার মতো রান্না করতে বসিয়ে দেয়। এমন সময় নমিতা চালাকি করে বিপাশার বেনি ধরে টান দেয়। মাথায় টান লাগার পর বিপাশা বলে, এটা কি করছো নমিতা? তুমি এভাবে আমার চুল ধরে টানছো কেন? মজা করছিলাম দিদি, চুলে কারো লম্বা চুল দেখলে আমি এরকমই করতাম। তোমার এত লম্বা লম্বা চুল ধরে টানতে ইচ্ছে গেল, তাই একবার টেনে দেখলাম আর কি। কিন্তু আমার তো এখন মাথা ব্যথা করছে আর চুলটাও ঘেঁটে গেল, চুলে টান ধরছে। ও সরি দিদি, আমি বুঝতে পারিনি যে মজা করতে গিয়ে তোমার এভাবে চুলটা খারাপ করে ফেলবো। তাহলে তুমি এক কাজ করো, তুমি একবার উপরে গিয়ে চুলটা ভালো করে আঁচড়ে ফেলো। আচ্ছা ঠিক আছে, আমি 5 মিনিটের মধ্যে আসছি। তুমি ততক্ষণ আমার পায়েসটা নাড়তে থাকো। হ্যাঁ হ্যাঁ, কোনো অসুবিধা নেই, আমি দেখে নিচ্ছি এদিকটা। তুমি নিশ্চিন্তে যাও, ভালো করে চুলটা বেঁধে আসো, তাড়াহুড়ো করার কিছু দরকার নেই। এরপর বিপাশা উপরে চলে যায় এবং চুল খুলে আবার বেনি করতে থাকে। এদিকে নমিতা বিপাশার বসানো পায়েসের আঁচ বাড়িয়ে দেয় এবং মনে মনে বলে, এইবার টের পাবে কত ধানে কত চাল। খুব অহংকার না তোমার চুল নিয়ে? দেখো এবার তোমার অহংকার কিভাবে আমি মাটিতে মেশাই। আজকে শাশুড়ি মার কাছে তোমাকে বকা না খাইয়েছি তো আমার নাম নমিতা নয়। খানিকক্ষণ পর বিপাশার বসানো পায়েস পুড়তে থাকে এবং সেখান থেকে পোড়া গন্ধ চারিদিকে ছড়িয়ে যায়। গন্ধ পেয়ে পারমিতা দেবী এবং বিপাশা সেখানে ছুটে আসে এবং পারমিতা দেবী বলে, বৌমা কি পুড়ছে বলো তো, এত বেশি গন্ধ বের হচ্ছে। এই যে আপনার বড় বৌমা পায়েস বসিয়ে চুল বেনি করতে গিয়েছিল, সেই পায়েস পুড়ে এই অবস্থা হয়েছে। দিদি সারাক্ষণ চুল নিয়ে ব্যস্ত থাকলে কি করে হবে বলো? মা এত কষ্ট করে একটা কাজে দায়িত্ব দিয়েছেন তোমাকে, তুমি তাও ঠিক মতো করতে পারলে না। এ বাবা, আমার বসানো পায়েস পুড়ে গেল। ইস, কি বাজে গন্ধ বেরোচ্ছে। আরে এত জোর করলোটা কি? আমি তো আজ কমিয়ে দিয়ে গিয়েছিলাম। বড় বৌমা, পায়েস তৈরি খুব সূক্ষ্ম কাজ, এটা খুব মনোযোগ দিয়ে করতে হয়। সামনে থেকে সরে গেলে তো এমনিতেই পুড়ে যাবে। আমাকে ক্ষমা করে দিন মা, আমি অনেক বড় ভুল করে ফেলেছি, এরকম আর কখনোই হবে না। আর ছোট বৌমা, তুমি তো এখানেই দাঁড়িয়েছিলে, তুমি ব্যাপারটা লক্ষ্য করনি? একজন রান্নাঘরে নেই বলে কি আর একজন তার কাজটা দেখে নিতে পারে না? তুমি যখন কাজে দাঁড়িয়েছিলে তখন তো আঁচটা বন্ধ করে দিলেই পারতে, জিনিসটা এভাবে এত নষ্ট হতো না। পারমিতা দেবীর এরকম প্রশ্ন শুনে নমিতা তার কথায় কি উত্তর দেবে ভেবেই পায় না। পারমিতা দেবী বিরক্ত হয়ে সেখান থেকে চলে যান। রাত্রিবেলা বাবাই ফিরে আসার পর নমিতা বাবাইকে বলে, আজ বাড়িতে কি হয়েছে জানো? তোমার স্বাদের বড় বৌদি ভোগের পায়েস পুড়িয়ে ফেলেছে। আর মাকে দেখো, ওকে দোষ দেওয়ার বদলে আমাকেই বকলেন, বললেন তুমি তো ওখানে দাঁড়িয়েছিলে, তুমি কেন ওর পায়েসটা দেখলে না? মা তো ঠিকই বলেছে নমিতা, তুমি যখন ওখানে দাঁড়িয়েছিলে তাহলে তো তুমি দেখতেই পেতে, এতে তো মায়ের কোনো দোষ নেই। হ্যাঁ, তুমি কেন মায়ের দোষ দেখতে পাবে? তুমি তো আমারই দোষ দেখতে পাবে এখন। সবাই যেমন আমার দোষ দেখতে পায়, তুমিও তো তারই ছেলে, তুমি কি আর অন্যরকম হবে? আরে এটা তো একটা সাধারণ কথা, এটাকে নিয়ে তুমি এত বাড়াবাড়ি করছো কেন? এই পরিবারেরই তো মানুষ, তাকে যদি সাহায্য করে তাতে কোনো সমস্যা নেই তো। আজকে তুমি হয়তো বড় বৌদির রান্না দেখে নেবে, কালকে তোমার হয়তো রান্না দেখে নেবে, এইরকম করে মিলেমিশেই তো কাজ করতে হয়।
শোনো, সারাদিন ধরে তোমার বাড়িতে এত কাজ করি, সন্ধ্যাবেলা তোমার সামনে একটু মনের কথা বলতে এলাম, তুমি আবার আমাকে জ্ঞান দিতে বসো না। শোনার হলে শোনো, না হলে চুপ করে শুয়ে পড়ো। নমিতার কথা শুনে বাবাই চুপ করে যায়। কয়েকদিন পর পারমিতা দেবীর ননদ রজনী দেবী তার মেয়ে শুভ্রা ও জামাই সমীরণের সঙ্গে তাদের বাড়িতে আসার কথা হয়। পারমিতা দেবী তার বৌমাদেরকে বলেন, বড় বৌমা কই গেলে? শোনো, তোমাদের পিসিমা আসছেন, ওনার মেয়ে জামাই থাইল্যান্ড থেকে ফিরছে, তারা বিয়েতে আসতে পারেনি তো, তাই আমি কাল নিমন্ত্রণ করেছি। তোমরা কাল একটু সকাল সকাল উঠে রান্না বান্নাগুলো করে রেখো, কেমন? পারমিতা দেবীর কথা শুনে নমিতা মনে মনে বলে, ব্যাস, এই মহিলা আবার আসছে, আবার বড় বৌমার চুল নিয়ে গুণগান করতে বসবে। যত সব বিরক্তকর কাণ্ড। আমার তো মনে হচ্ছে পেট ব্যথার ওষুধগুলো মহিলাকেই খাইয়ে দেবো, যাতে করে সারাক্ষণ টয়লেটেই বিজি থাকে, গুণকীর্তি গাওয়ার সময় না পায়। কি ভাবছো বৌমা, রান্না বান্না ঠিকঠাক করতে পারবে তো? রান্না করতে আমার কোনো অসুবিধা হবে না মা, আপনি বরং বড় বৌদিকে একবার ভালো করে জিজ্ঞাসা করে নিন, উনি তো চুল নিয়ে সবসময় ব্যস্ত থাকেন, রান্নাতে সময় দিতে পারবেন কিনা। এভাবে কেন বলছো নমিতা? আমি কি প্রত্যেক দিন চুল নিয়ে ব্যস্ত থাকি? তাহলে রান্নাবান্নাগুলো কে করে? তুমি একা করো? ও, এ নিয়ে আবার ঝামেলা শুরু করে দিলে তোমরা। এখন যাও তো, কাজে লেগে পড়ো। আর শোনো, রান্নাতে কোনো রকমের কমপ্লেন যেন না আসে। কোনো রকম কমপ্লেন আসবে না মা, আপনি নিশ্চিন্তে থাকুন। কমপ্লেন আসবে না? কমপ্লেন তো আসবেই। দেখে যাও বড় বৌদি, এইবারে আমি এমন ফ্যাশন ফাঁসাবো, সবাই তোমার উপরে ঘেন্না করবে। পরের দিন সকাল সকাল বিপাশা বারান্দায় দাঁড়িয়ে দাঁড়িয়ে চলাচলি করছিল এবং চুল আঁচড়ানো প্রায় হয়েই এসেছে। এমনই সময় নমিতা তার কাছে এসে বলে, দিদি তুমি একবার ছুট্টে মায়ের কাছে যাও, মা ডাকছেন তোমাকে, কাল কি কি রান্না হবে তার লিস্ট বানিয়েছেন, তুমি একবার গিয়ে দেখে এসো সবকিছু ঠিকঠাক আছে কিনা। হ্যাঁ আমি যাচ্ছি, আমার হয়ে এসেছে, এখানে শুধু একটু ঝাঁটা দিয়ে দিই, চুল পড়েছে তো। ওহ দিদি, তুমি পরে ঝাঁটা দেবে, আগে যাও, জানো তো মায়ের রাগ, তার প্রিয় ননদ আসছে বলে কথা, একটু দেরি হলে একেবারে সারা বাড়ি মাথায় করে বসবেন। আচ্ছা ঠিক আছে, আমি যাচ্ছি, তুই একটু সরে দাঁড়া, না হলে তোর পায়ে চুল লেগে যাবে। এই বলে বিপাশা সেখান থেকে চলে যায়। বিপাশা যাওয়ার সঙ্গে সঙ্গে নমিতা তার আঁচড়ানো চুলগুলো কুড়িয়ে একটি প্যাকেটে রাখে এবং সে সেখান থেকে চলে যায়। পরের দিন বিপাশা সকাল সকাল ঘুম থেকে উঠে পড়ে এবং তার শাশুড়ি মার দেওয়া লিস্ট অনুযায়ী রান্না করতে শুরু করে দেয়। এদিকে নমিতা তখনও ঘুমাচ্ছিল। এমন সময় বাবাইয়ের ঘুম ভাঙে এবং সে নমিতাকে বলে, নবিতা, ও নবিতা, তুমি এখনো ঘুমাচ্ছ? কটা বাজে দেখেছো? 7:30 বেজে গেছে। মা না তোমাকে কাল সকাল সকাল উঠতে বলেছিল? ওইদিকে গিয়ে দেখো, বড় বৌদি সকাল সকাল উঠে সব কাজ করে নিয়েছে। একা সব করছে তো করছে, তাতে আমি কি করবো শুনি? আমার খুব মাথা ব্যথা করছে, আমাকে একটু ঘুমাতে দাও প্লিজ, বিরক্ত করো না তুমি। এবার তো আমি উঠবই, আমাকে একবার বাইরে যেতে হবে, যদিও তাড়াতাড়ি ফিরে আসবো। ভালো কথা, তুমি যাও, যাওয়ার সময় দরজাটা বন্ধ করে দিয়েছো। আর শোনো, বক বক করে প্লিজ আমার ঘুমে ডিস্টার্ব করো না। সত্যি আজকে বাড়িতে এত কাজ আর তোমার ঘুম পাচ্ছে? তোমার কি একটুও কাণ্ডজ্ঞান হবে না নাকি? বাবাই এভাবেই বক বক করতে থাকে, কিন্তু নমিতা তার কথায় কান না দিয়ে কানে বালিশ চেপে ঘুমিয়ে পড়ে। এদিকে পারমিতা দেবী রান্নাঘরে এসে দেখেন তার বড় বৌমা একাই সবকিছু রান্না করেছে। এটা দেখে তিনি অত্যন্ত বিরক্ত হয়ে বলেন, কি ব্যাপার বড় বৌমা, তুমি একা একা রান্নাঘরে রান্না করছো যে? আমি তো কাল তোমাদের দুজনকে একসাথে মিলেমিশে সব কাজ করতে বলেছিলাম। ছোট বৌমা কোথায়? সে কি এখনো নিচে নামেনি নাকি? মা, মনে হয় ছোট এখনো ঘুম থেকে ওঠেনি, আমি যাই ওকে তুলে দিয়ে আসি। কোনো দরকার নেই ওকে তুলে দিয়ে আসার, আমি দেখছি মহারানীর ঘুম ভাঙলো কিনা। তুমি রান্নাবান্না কতটা করেছো? রান্না প্রায় শেষ হয়ে এসেছে, শুধু সন্দেশ আর মালপোয়াটা বাকি আছে। ঠিক আছে, ওই দুটো রেখে দাও, ওগুলো ছোট বৌমা এসে করবে। তুমি অনেক সকালে উঠেছো, যাও স্নান করে ফ্রেশ হয়ে নাও, আর সুন্দর দেখে একটা শাড়ি পরে এসো, তারা আর কিছুক্ষণের মধ্যেই এসে পড়বে। পারমিতা দেবীর কথা শুনে বিপাশে রেডি হতে তার ঘরে চলে যায়। এদিকে পারমিতা দেবী প্রচন্ড রেগে গিয়ে নমিতার ঘরে আসেন এবং চিৎকার করে বলেন, ছোট বৌমা, ও ছোট বৌমা, তোমার কি কাণ্ডজ্ঞান বলো তো? কালকে পই পই করে বলে দিলাম যে আজ ভোর ভোর উঠে পড়বে, বাড়িতে অতিথি আসার টাইম হয়ে গেল, আর তুমি এখনো পড়ে পড়ে ঘুমাচ্ছ। ওদিকে বড় বৌমা একা হাতে সমস্ত কিছু রান্নাবান্না করতে করতে হিমশিম খেয়ে যাচ্ছে। সকাল সকাল এভাবে কথা শোনার পর নমিতার মেজাজ বিগড়ে যায় এবং সে বলে, আত্মীয় স্বজনরা আসছে তো আপনার বড় বৌমাকে দেখতে, সেজন্য ও সকাল সকাল উঠে রান্নাবান্না করেছে, আমি সকাল সকাল উঠে কি করবো শুনি? কি হলো, তোমার কথা কানে যাচ্ছে না নাকি? তাড়াতাড়ি উঠে উঠে সন্দেশ আর মালপোয়াটা বানিয়ে রেডি করো, 1 ঘন্টার মধ্যে যেন সবকিছু রেডি হয়ে যায়। এই বলে পারমিতা দেবী সেখান থেকে চলে আসেন।
নমিতা ঘুম থেকে উঠে আগের দিনে সরিয়ে রাখা বিপাশা সেই চুলের প্যাকেটটা নিয়ে রান্নাঘরে যায় এবং চুপি চুপি তরকারিতে দুটো একটা করে চুল মিশিয়ে দেয়। খানিকক্ষণ পর আত্মীয় স্বজন সবাই চলে আসে। কিছুক্ষণ কথাবার্তা বলার পর রজনী দেবী বিপাশাকে বলেন, কই গো বড় বৌমা, এদিকে এসো, দেখো তোমার সুভদ্রা দি তোমার জন্য কি এনেছে। এই নাও বড় বৌদি, এটা হলো হাতির দাঁতের তৈরি চিরুনি। মা ফোনে তোমার চুলের এত প্রশংসা করেছেন যে আমি শুনে মুগ্ধ হয়ে গেছি, তাই এর থেকে ভালো গিফট আমি আর পেলাম না। ও মা, এটা তো দারুণ সুন্দর দেখতে। হাতির দাঁতের চিরুনি আমি এই প্রথম দেখছি। এর দাম নিশ্চয়ই অনেক হবে। আরে বৌদি, আপনার চুলের কাছে এ তো কিছুই দাম না। সত্যি বৌদি, মা ফোনে অনেক প্রশংসা করেছিল তোমার, কিন্তু এখন দেখে মনে হচ্ছে সেসব প্রশংসা তোমার জন্য কমই। এভাবেই যখন সবাই বিপাশার সুনাম করছিল তখন পাশ থেকে দাঁড়িয়ে নমিতা রাগে ফেটে পড়ছিল। কিছুক্ষণ পর সমীরণ নমিতাকে বলে, আরে ছোট বৌদি, আপনি এখানে দাঁড়িয়ে আছেন, আপনার জন্য তো একটা গিফট এনেছি। এই নিন, আপনার জন্য একটা কানের দুল, এটা আপনাকে খুব সুন্দর দেখাবে। বড় বৌদির জন্য চিরুনি আনলে, আর আমার জন্য কানের দুল কেন? আমার চুল ছোট বলে কি আমি চিরুনি ব্যবহার করতে পারি না? আরে না না, তা কেন, সবার পার্সোনালি অনুযায়ী গিফট কেনা হয়েছে। আপনার তো সাধারণ চিরুনিতেই কাজ চলে যায়। এই কানের দুলগুলো কিন্তু খুব এক্সপেন্সিভ, এগুলো অরিজিনাল রুপি দিয়ে কেনা। বুঝলাম, ঠিক আছে, এবার চলুন খেয়ে নেবেন, খেয়ে দিয়ে গল্প হবে। হ্যাঁ হ্যাঁ চলো বাবা, অনেক দেরি হয়ে গেল, আগে খেয়ে নাও, তারপরে জমিয়ে আড্ডা দেওয়া হবে। আজ তোমার দুই বৌদি মিলে রান্না করেছে। না না, আমি তো শুধু মালপোয়া সন্দেশটা করেছি, রান্না তো সব বড় বৌদি করেছে। অল ক্রেডিট গোজ টু বড় বৌদি। তাই নাকি? বড় বৌদি তো দেখছি একেবারে চমক দিয়ে গেছে। যাই হোক না কেন, খাবার দাবার কেমন কি রান্না করে সেটা দেখতে হবে। সমীরণের কথা শুনে নমিতা মনে মনে হাসে এবং বলে, আসল খেলা তো এবার শুরু হবে। এতক্ষণ এরা যেভাবে বড় বৌদি করে পাগল হয়ে যাচ্ছিল, এবার সেই বড় বৌদির হাতের রান্না খেয়ে সবাই টের পাবে। দেখবো বড় বৌদির মুখে হাসি তখন কোথায় থাকে। সবাই খাবার টেবিলে জড়ো হওয়ার পর বিপাশা তাদেরকে এক এক করে খাবার বেড়ে দিতে থাকে। এমনই সময় পারমিতা দেবী বিপাশাকে বলেন, বৌমা, মাছের মাথাটা জামাই বাবা জীবনকে দাও, আর বড় চাকাটা শুভ্রাকে দাও। ও বাবা, এ তো বড় মাথা, আমি এত বড় মাথা খেতে পারবো না আন্টি। কতদিন পর দেশের খাবার খাচ্ছি, আজ প্রায় 6 মাস হয়ে গেল দেশি মাছ খাচ্ছি। আমার তো সব দেখে জিভে জল চলে আসছে। সে কি জামাই বাবু, আপনি তো না খেয়েই জিভে জল এনে ফেলেছেন। আগে খেয়ে তো দেখুন, তারপর বোঝা যাবে জিভে জল আসে না অন্য কিছু। নমিতার কথায় কেউ কিছু বুঝতে পারে না, তাই তারা তার কথায় গুরুত্ব দেয় না। এমনই সময় পারমিতা দেবী বলেন, তোমার বড় বৌদি সেই কোন ভোরবেলা উঠে এসব রান্না চাপিয়েছে। ওর হাতে রান্না বান্না বেশ ভালোই হয়। থাইল্যান্ডে তো শুধু সিদ্ধ খাবারই পাওয়া যায়, ওইসব কি আর খাদ্য রসিক বাঙালিদের আর ভালো লাগে? সমীরণ একদম ঠিক বলেছে। বড় বৌদির খাবারের গন্ধ শুকে আমার তো খিদে আরো বেড়ে গেল। নাও এবার তোমরা খাওয়া শুরু করো, কখন থেকে খাবারগুলো তো টেবিলে ঠান্ডা হয়ে যাচ্ছে। এরপর সবাই মিলে খেতে শুরু করে, কিন্তু একবার খাওয়া মুখে নেওয়ার পরেই সমীরণ যখন মাছের মাথা নিয়ে খেতে শুরু করে, ঠিক সেই সময় সে লক্ষ্য করে একটি বড় চুল মাথাতে জড়িয়ে আছে। এটি দেখে সে বিকটভাবে চিৎকার শুরু করে আর বলে, ও মাই গড, এটা কি? এটা তো মনে হচ্ছে চুল। ছি ছি ছি, আমি তো এটা খেয়েই ফেলতে যাচ্ছিলাম। ওয়াক, থু থু। এরপর সমীরণ বমি করতে শুরু করে। এরকম কাণ্ড দেখে সবাই অস্থির হয়ে যায়। সবাই জল নিয়ে সমীরণের মাথায় হাতে দিতে থাকে। কিছুক্ষণ পর সমীরণ যখন একটু সুস্থ হয়, তখন তার কথা বলার মতো ক্ষমতা থাকে না, সে সোফাতে নেতিয়ে পড়ে। এসব দেখে মধুমিতা দেবী বলেন, এই এত বড় চুল খাবারের মধ্যে এলো কি করে? তোমরা কেউ এটা আগে লক্ষ্য করোনি? প্লেটে যখন মাথাটা তুলে দিলে তখনও কারোর চোখে পড়লো না জিনিসটা? চুলটা তো দেখে মনে হচ্ছে এটা বড় বৌদির চুল। এত বড় চুল তো আমাদের বাড়িতে আর কারোরই নেই। বৌদি, তুমি রান্না করার সময় ভালো করে চুলটা বেঁধে নাওনি? তুমি তো জানো একটা অতিথির জন্য রান্না হচ্ছে, এত কেয়ারলেস হলে হয় নাকি? কিন্তু আমি তো ভালো করেই মাথা বেঁধেছিলাম, চুল পড়ার তো কথা নয়। পড়ার কথা নয় তো পড়লো কি করে? উড়ে উড়ে পড়েছে নাকি ইচ্ছা করে তো চুল মিশিয়ে দিয়েছে? আমি সব সময় তোমাদেরকে বলি, কাজ করার সময় একটু মন দিয়ে চোখ কান খোলা রেখে কাজ করবে। নতুন জামাই প্রথমবার আমাদের বাড়িতে খেতে এলো, আর এ কি কাণ্ডই না ঘটে গেল দেখো। মা শুভ্রা, জামাই বাবাজিকে কি নতুন করে ভাত দেবো? না মাসিমা, ও আর ভাত খাবে না। ও এইসব বিষয়ে খুব পিটপিটে, খাবারে চুল থাকলে ওর খুব ঘেন্না করে। এটা শ্বশুর বাড়ি বললেও চুপ করে রইল, বাড়িতে এরকম কোনো কাণ্ড হলে সারা বাড়ি একেবারে মাথায় করে তুলে ফেলে। ওকে আর তুমি কিছু খাওয়াতেই পারবে না, আজ সারাদিন উপোস দেবে। দেখো দেখি কাণ্ড, ছেলেটা অত শখ করে এলো,
আরে কি করতে কি হয়ে গেল, আবার যে কি খারাপ লাগছে কি বলবো। আমারও বিষয়টা খুব খারাপ লাগছে। বড় বৌদি, চুলটা কিন্তু মাথাতেই মানাই জানো, খাবারে নয়। এবার থেকে একটু সতর্কভাবে খাবার রান্না করো। মানুষের সামনে আমাদের মান সম্মান একদম মাটিতে মিশিয়ে দিলে তুমি। কিন্তু আমি তো ইচ্ছা করে সব করিনি। আমি তো বারবার বলছি যে আমি ভালো করেই চুল বেঁধেছিলাম। এতদিনে কি এরকম কখনো হয়েছে নাকি? মুখে মুখে তর্ক করো না বড় বৌমা, ভুল করেছো যেটা সেটা স্বীকার করো। এখন যাও, এইসব খাবার দাবার তুলে নিয়ে যাও। আমাদের কারোরই খাওয়ার ইচ্ছা নেই আর। তোমার খিদে লাগলে তুমি খেয়ে নিও। ছোট বৌমা, তোমার ফোন থেকে অনলাইনে কি সব পিৎজা অর্ডার করো, সেই রকম খাবার অর্ডার করো তো দেখি, জামাই বাবাজি যদি সেই খাবার একটু খেতে পারে। হ্যাঁ হ্যাঁ মা, আমি এক্ষুনি করছি। বড় বৌদি, তুমি খাবে নাকি? না, আমি শুধু আমাদের জন্যই অর্ডার করব। না, তোমরা তোমাদের জন্যই অর্ডার করো, আমার জন্য করতে হবে না। আমার খিদে নেই, আমি কিছু খাবো না। এই বলে বিপাশা টেবিল থেকে সমস্ত খাবার আস্তে আস্তে তুলে নিয়ে রান্নাঘরে চলে যায়। এত কিছু ঘটে যাওয়ায় তার চোখের জল বাঁধছিল না। সে কিছুতেই বুঝে উঠতে পারছিল না যে কিভাবে এই ভুলটা তার হয়ে গেল। এতজন লোকের সামনে, নতুন জামাইয়ের সামনে যে অপমানটা সে পেল, সেটা কি আদৌ তার প্রাপ্য ছিল? এরপর সে কিছু না খেয়ে নিজের ঘরে গিয়ে চুপচাপ শুয়ে পড়ে। এদিকে এত সমস্ত কিছু ঘটনা ঘটিয়ে নমিতার আনন্দের সীমা ছিল না। সন্ধ্যাবেলায় বাবাই ঘরে ফিরে আসার পর সে বাবাইকে বলে, জানো আজকে কি ঘটেছে? তুমি শুনলে তো অবাক হয়ে যাবে। তুমি তো জানো আজ পিসিমা, দিদি, জামাইবাবু সবাই খেতে এসেছিল। যে জামাইবাবুর পাতে মাছ দেওয়া হলো, জামাইবাবু একটু মাছ খেয়েই অমনি বমি করতে শুরু করলো। কেন, মাছ রান্না কি ভালো হয়নি নাকি? কাঁচা রয়ে গিয়েছিল? আরে ধুর, ওসব কিছু না। মাছের মাথায় এত বড় চুল জড়িয়েছিল। আর তুমি তো জানো ওটা কার চুল? ওটা বড় বৌদির মাথার চুল। রান্না করার সময় ঠিকমতো খেয়াল করে রান্না করেনি হয়তো, তাই রান্নায় চুল পড়ে ওরকম কাণ্ড হয়েছে। পিসিমা তো কি রেগে গিয়েছিল, শুধু মুখের উপর কিছু বলতে পারছিল না। তবে একটা কথা কিন্তু শিওর, এরপর থেকে তোমার বড় বৌদির চুল নিয়ে কেউ আর প্রশংসাই করবে না। তাই? তা আমার মনে হচ্ছে তুমি এই ব্যাপারটা বেশ খুশি হয়েছো। বাড়িতে এইরকম একটা কাণ্ড ঘটে গেছে, কোথায় তোমরা একটু মন খারাপ করে থাকবে তা না, তুমি আনন্দ করে বেড়াচ্ছ। আবার আমাকে আবার গল্পটা রসিয়ে রসিয়ে বলছো। আচ্ছা সত্যি কথা বলো তো, সবকিছুর পিছনে তোমার হাত নেই তো? কি? তুমি এভাবে বলছো কেন? আমি এসব করতে যাবো কেন? আমার কি মাথা খারাপ হয়েছে নাকি? ওহ, তুমি না, আমার খুব মাথা ধরেছে, আমি একটু ঘুমাবো। এখন আমি তোমার সঙ্গে বকবক করতে পারবো না। এই বলে নমিতা চুপচাপ বিছানায় শুয়ে পড়ে। তার মনে ভয় ছিল যে তার আসল সত্যটা ধরা পড়ে যায়। এত কিছু ঘটনা ঘটিয়েও নমিতার মনে শান্তি ছিল না। কয়েকদিন পর একদিন দুপুরবেলা বিপাশা তার ঘরে চুল এলো করে ঘুমাচ্ছিল। এমন সময় নমিতা একটি কাঁচি নিয়ে চুপি চুপি তার ঘরের ভিতরে প্রবেশ করে এবং সে বিপাশার চুল কাটার জন্য তৈরি হয়। কিন্তু হঠাৎই এমন সময় বিপাশার ঘুম ভেঙে যায় এবং সে দেখে নমিতা কাঁচি নিয়ে তার মাথার কাছে দাঁড়িয়ে রয়েছে। তখন সে নমিতাকে বলে, আরে নমিতা, কি ব্যাপার? তুমি এখানে আর এইভাবে কাঁচি নিয়ে দাঁড়িয়ে আছো কেন? না মানে বৌদি, আমি আসলে কাঁচি আনতে এসেছিলাম। কয়েকদিন ধরে কাঁচিটা কোথাও খুঁজে পাচ্ছিলাম না, তো তাই দেখতে এলাম তোমার ঘরে এটা আছে কিনা। আর এসে দেখি এটা তোমার ড্রেসিং টেবিলেই রয়েছে, তাই এটা নিয়ে যাচ্ছিলাম। এই বলে নমিতা দ্রুত সেই ঘর থেকে বেরিয়ে পড়ে। এদিকে বিপাশা শুয়ে শুয়ে ভাবতে থাকে যে তার ঘরে ড্রেসিং টেবিলে এই কাঁচিটা এলো কি করে। কারণ তার খুব ভালো করেই মনে ছিল যে সে কখনোই নমিতার কাছ থেকে কাঁচি আনেনি। সে ব্যাপারটা কিছুতেই মেলাতে পারছিল না। এদিকে নমিতার মাথায় সারাক্ষণ একই চিন্তা, কিভাবে সে বিপাশার সুন্দর চুলের গোছা কেটে টুকরো টুকরো করবে। একদিন খাবার টেবিলে সে আর পারমিতা দেবী খাচ্ছিল। আশেপাশে আর কেউই ছিল না। খাবার খেতে খেতে সে পারমিতা দেবীকে বলে, মা, আমি না অনেকদিন ধরে একটা কথা ভাবছিলাম। সেদিন সমীরণ জামাইবাবুর সঙ্গে যা হলো তা তো খুবই খারাপ হলো, বলো। আমরা যদি তাকে আর একবার নিমন্ত্রণ করি তাহলে কেমন হয়? সে কি আর কখনো এ বাড়িতে আসতে চাইবে? সেদিন যা হলো, আমি তো লজ্জায় আর ফোনও করতে পারছি না। ফোন করলে কি বলবো বলো? দোষ তো সম্পূর্ণ আমার বাড়ির বউয়েরই। কিভাবে সেটা আমি তাদের কাছে বলি বলো তো? একজন দোষ করলো আর সেজন্য আপনি এতটাই অপমান সহ্য করবেন? আপনার উচিত ছিল সেদিনই বড় বৌদিকে একটা কড়া শাস্তি দেওয়া। আমার তো ইচ্ছে ছিল সেদিনই কাঁচি দিয়ে বড় বৌদির চুলগুলোকে কুচি কুচি করে কেটে ফেলি, তাহলে সমস্ত ঝামেলাই শেষ হয়ে যেত। সে আমার বাড়ির বউ, আমার মেয়ের মতো। ভুল না হয় এটা করেইছে, এর জন্য তো আর আমি তাকে এত বড় শাস্তি দিতে পারি না। আমার মেয়ে হলে কি আমি সেটা করতে পারতাম? তুমি আর ওইসব কথা বলো না, বড় বৌমা শুনলে মনে কষ্ট পাবে। বৌদি যে দোষটা করলো তার কষ্টের কথা আপনি ভাবছেন, আর যে বিনা দোষে না খেয়ে উঠে চলে গেল তার কথা তো আপনি ভাবছেনই না মা। যা হবার তা তো হয়ে গেছে, এখন আর এইসব ভেবে কি করব?
কিছুদিন যাক, ওদের রাগ পড়লে ওরা নিজেরাই ঠান্ডা হয়ে যাবে, তখন আবার আগের মতো সব ঠিকঠাক হয়ে যাবে। ঠিকঠাক হয়ে গেলে তো ভালোই। আমার আর কি, আমার এটা বলার ছিল, তাই আমি বলে দিলাম। কয়েকদিন পর এক দুপুরবেলা বিপাশা স্নান করার জন্য বাথরুমের দিকে এগোচ্ছিল। ঠিক এমনই সময় নমিতা পাশ থেকে তাকে লক্ষ্য করে। বিপাশা যেই বাথরুমে ঢুকেছে, নমিতা ছুটে গিয়ে তার বিনিটা ধরে টান দিয়ে দরজাটা বন্ধ করে দেয় এবং বাইরে থেকে ছিটকিনি লাগিয়ে দেয়। চুল আটকে যাওয়ার ফলে বিপাশা চিৎকার করে বলতে থাকে, আহ আহ আমার চুল! মা, মা আপনি কোথায়? কে আছো? আমায় সাহায্য করো। এভাবেই বিপাশা চিৎকার করতে থাকে। অন্যদিকে নমিতা কাঁচি হাতে সেখানেই দাঁড়িয়ে তার চুল কাটার অপেক্ষা করছিল। কিন্তু যেই সে চুল কাটতে যাবে, ঠিক সেই সময় বিপাশার ডাক শুনে পারমিতা দেবী সেখানে ছুটে আসেন। আহ আহ আমার চুল! মা, মা আপনি কোথায়? কে আছো? আমায় সাহায্য করো। এভাবেই বিপাশা চিৎকার করতে থাকে। অন্যদিকে নমিতা কাঁচি হাতে সেখানেই দাঁড়িয়ে তার চুল কাটার অপেক্ষা করছিল। কিন্তু যেই সে চুল কাটতে যাবে, ঠিক সেই সময় বিপাশার ডাক শুনে পারমিতা দেবী সেখানে ছুটে আসেন। তার পায়ের শব্দ শুনে নমিতা সেখান থেকে আড়ালে লুকিয়ে পড়ে। পারমিতা দেবী ছুটে এসে ছিটকিনি খুলে বিপাশার চুল উদ্ধার করেন এবং বলেন, আরে বৌমা, এটা কি করে হলো? বাইরে থেকে কে ছিটকিনি দিয়েছিল? আমি কিছু বুঝতে পারছি না মা। আমি বাথরুমে ঢোকা মাত্রই আমার চুলে টান ধরলো, আর তখনই দরজা বন্ধ হয়ে গেল। আমি অনেক চিৎকার করলাম, কিন্তু কেউই শুনলো না। এটা তো আশ্চর্যের কথা, এখানে তো কেউই নেই। তোমার চুল বাইরে থেকে এরকম আটকে দিয়ে কে ছিটকিনি দিল শুনি? এই ঘরে কি সব ভুতুড়ে কাণ্ড হচ্ছে নাকি? আচ্ছা আচ্ছা, এখন তুমি তাড়াতাড়ি স্নান করে এসো, এসব নিয়ে পরে ভাবা হবে। নমিতা আড়াল থেকে দাঁড়িয়ে সবকিছুই শুনছিল এবং সে মনে মনে বলে, ইস, আজ কত ভালো সুযোগ ছিল চুলটা কাটার, কিন্তু এই বুড়ি এসে মাঝখান থেকে বাধা দিয়ে দিল, আর আমার সমস্ত প্ল্যান ভেস্তে গেল। যখনই একটা প্ল্যান করি, কেউ না কেউ এসে সব গন্ডগোল করে দেয়। এবার আমাকেই ভালোভাবে প্রিপারেশন নিয়ে মাঠে নামতে হবে, যাতে করে তড়িঘড়ি কাজটা করে বেরিয়ে আসতে পারি। এভাবেই সেদিনও নমিতার প্ল্যান সাকসেসফুল হয় না। দিন দিন বিপাশার চুলের প্রতি তার হিংসা আরোই বাড়তে থাকে এবং সে নানাভাবে ছলচাতুরি করে সেগুলোকে নষ্ট করার জন্য উঠে পড়ে লাগে। কিন্তু এত কিছু করেও সে সফল হতে পারে না। দেখতে দেখতে দীপাবলি এসে পড়ে। বাড়িতে তার জন্য তোড়জোড় এবং নানান ধরনের কাজ শুরু হয়ে যায়। পারমিতা দেবী তার দুই বৌমাকে সমস্ত কাজ বুঝিয়ে নিশ্চিন্ত হয়ে পড়লেন। রাতের খাবার খাওয়ার পর শুতে গিয়ে বিট্টু বিপাশাকে বলে, বিপাশা, সামনে 6 তারিখে তোমার জন্মদিন না? কি গিফট চাই তোমার? আমি তো ভাবছি বাড়িতে একটা পার্টি দিলে কেমন হয়। না না, ওসব পার্টি টাটি দিতে হবে না। জন্মদিন নিয়ে হই হই আমার একদম ভালো লাগে না। আমার কি বয়সটা কম হলো? এই বুড়ো বয়সে আমি বাচ্চাদের মতো কেক কাটবো, পার্টি করব? আরে তুমি কি এক্ষুনি বুড়ি হয়ে গেলে নাকি? আমরা তো বাড়িতে মায়েরও জন্মদিন সেলিব্রেট করি। জন্মদিন সেলিব্রেট করলে মানুষের মন ভালো থাকে। তুমি সারা বছর যাভাবে পরিশ্রম করো বাড়িতে, তোমার না একটা জন্মদিন পালন করলে তা হয় না। তোমার একটা জন্মদিন পালন করতেই হবে, নাহলে তোমার মনেও তো কষ্টটা হবে। আমি ওসব মনে টনে করি না। আমি কি বাচ্চা নাকি? সব থেকে বড় কথা হলো 6 তারিখে তো দীপাবলি। বাড়িতে অনেক কাজ রয়েছে, এখন ওসব সেলিব্রেট করতে হবে না, বুঝেছো? ঠিক আছে, আমি মাকে জানিয়ে দেব। মা যেটা বলবে সেটাই হবে। এবার তুমি খুশি তো? পরের দিন সকালবেলা ব্রেকফাস্ট টেবিলে খেতে খেতে বিট্টু পারমিতা দেবীকে বলে, মা তুমি জানো আগামী 6 তারিখে তোমার বড় বৌমার জন্মদিন। তাই নাকি? তাহলে ওই দিন একটা পার্টি দিতেই হবে। তুই আমাকে আগে বললি না কেন? আর তো মাত্র কটা দিন বাকি, এখন কি করে সবকিছু আয়োজন করা হবে বলতো? মা, আমি বলছি কি, ওসব পার্টি টাটি আবার কেন? 6 তারিখে দীপাবলি রয়েছে। তাছাড়া অত লোকজনের ভিড়ে ওসব আমার ভালোও লাগে না। না বৌদি, ভালো লাগে না বললে চলবে না। তোমার জন্মদিন হবে আর আমরা এমনি শুধু মুখে পালন করবো, এটা কি হয়? পার্টি তো হবেই। আর তোমার কি গিফট চাই বলো? তুমি যা চাইবে তাই পাবে। কি বলো নবিতা? হ্যাঁ সেই তো, অবশ্যই বৌদি, তোমার কি পছন্দ তুমি বলে দাও, ওই কিনে নিয়ে আসবে। যত খুশি গিফট নাও বৌদি, তোমার জন্মদিন বলে কথা। তবে আমার তরফ থেকে তোমার জন্য একটা ভালো গিফট অপেক্ষা করবে, এমন গিফট যা তুমি স্বপ্নেও কল্পনা করতে পারবে না। দেখতে দেখতে দিন এগিয়ে আসে। বিপাশা দিন রাত পরিশ্রম করে ঘরদোর পরিষ্কার করা, বিভিন্ন রকমের মিষ্টি তৈরি করা, ঘর সাজানো, মানুষজনকে নিমন্ত্রণ করা, এসব নিয়েই ব্যস্ত ছিল। অন্যদিকে নমিতা খাওয়া, ঘুমানো, ফোন ঘাটা ছাড়া কিছুই করতো না। কোনো কাজেই বিপাশার পাশে এসে দাঁড়াতো না। পারমিতা দেবী সবকিছুই লক্ষ্য করতেন। তিনি মাঝে মাঝে এ নিয়ে নমিতাকে খুবই বকাবকিও করতেন। একদিন নমিতা দুপুরবেলা খেয়ে দিয়ে ফোন ঘাঁটছিল।
আর অন্যদিকে বিপাশা ঘর পরিষ্কার করছিল। পারমিতা দেবী নমিতার ঘরে এসে তাকে ধমক দিয়ে বলেন, ছোট বৌমা, তুমি সাত সকালে স্নান করে খেয়ে দিয়ে এখানে এসে ফোন ঘাটছো? কিছু কাজ তো করতে পারো, যাতে করে বাড়ির বাকি লোকেরাও একটু আরাম পায়। ওহ মা, ঘর দেখতে এমনিতেই পরিষ্কার পরিচ্ছন্ন রয়েছে। বড় বৌদি যদি প্রত্যেক দিনই একই কাজ নিয়ে বেলা 5টা অবধি স্নান খাওয়া না করে থাকে, তাতে আমার কি বলুন তো? সামনে এত বড় দুটো কাজ আছে, এক তো দীপাবলির আয়োজন, তার উপরে পার্টি। তোমার কি একটু চোখ লজ্জা নেই? সকালে রান্না বান্নাগুলো তো করতে পারো। সে সকাল থেকে উঠে রান্না করবে, ঘর পরিষ্কার করবে, আর তুমি শুধু খাওয়া দাওয়া করে ঘুমাবে। আপনি তো শুধু আপনার বড় বৌমার কাজকর্ম আর তার গুণ আর তার রূপ দেখতে পান। আমার না রয়েছে গুণ, না রয়েছে রূপ, তাই আমাকে তো আপনার দু চোখে সহ্যই হয় না। আরে তুমি কোথাকারের কত কোথায় টেনে নিয়ে যাচ্ছ? তোমাকে আমি কি বলেছি আর তুমি তার কি উত্তর দিচ্ছ? দেখবে এই আচরণের জন্য তোমাকে একদিন ঠিক পস্তাতে হবে। ওহ মা, আমার বড্ড মাথা ধরেছে, আমি এখন একটু ঘুমাবো। আপনি আসুন, আপনি যাওয়ার সময় দরজাটা লাগিয়ে দিয়ে যাবেন। নমিতার কথা শুনে পারমিতা দেবী রাগে গজগজ করতে করতে সেখান থেকে চলে যান। 5 তারিখ সন্ধ্যাবেলা বাবাই ঘরে ফিরে এসে তার পকেট থেকে একটি কৌটো বার করে নমিতার সামনে তুলে ধরে এবং বলে, নবিতা, দেখো তো এই জিনিসটা কেমন হয়েছে। এটা কি? এটা কোনো সোনার গহনা মনে হচ্ছে তো। আরে এটা তো হেয়ার ক্লিপ। এটা কি গোল্ডে? তুমি আমার জন্য এনেছো এটা? বাহ, খুব সুন্দর হয়েছে। বাবাই নমিতার হাত থেকে সেই কৌটোটা নিয়ে বলে, না, মডার্ন এই বড় বৌদির জন্যই এনেছি। তোমার কি এখন জন্মদিন নাকি? তুমি জানো না কাল তো বৌদির জন্মদিন? তাই জন্যই ভাবছি কালকে বৌদিকে এটা গিফট করব। বৌদির যা সুন্দর চুল, তাতে করে এতে খুব সুন্দর মানাবে। বাবাইয়ের কথা শুনে নমিতা মনে মনে জ্বলে পুড়ে যায় এবং রাগের সঙ্গে বলে, বৌদি বৌদি আর বৌদি, সৌন্দর্য বৌদির চুল, এই নিয়েই তোমরা থাকো। আমার তো মনে হয় ওই চুলে আমি আগুন ধরিয়ে দিই, আর না হলে মাথাটাকেই মুড়িয়ে ন্যাড়া করে দিই, তবে যদি আমার রাগ গমে। নমিতা, ওসব তুমি কি বলছো? তোমার কি মাথা খারাপ হয়ে গেল নাকি? তুমি বৌদির ব্যাপারে এইরকম ভাবো? বৌদি আমাদের সকলকে কত ভালোবাসে বলো তো। তোমাকে নিজের বোনের মতো আদর করে, তোমাকে কোনো কাজও করতে দেয় না। তুমি তাকে নিয়ে ওইসব ভেবে বসে আছো? বোনের মতো ভালোবাসে না ছাই, ওসব নাটক তোমাদেরকে দেখি করে। আসলে সবাইকে দেখাতেই চায় যে ও কতটা মহান। সবাই তো ওকেই দেখতে পায়। আমি যে বাড়ির একটা বউ, সে ব্যাপার কারোর হুঁশ জ্ঞান আছে? সবাই তো তার জন্যই অস্থির থাকে একেবারে। আমাকে কখনো তোমরা জিজ্ঞাসা করেছো যে আমার কি পছন্দ? আমার জন্য কোনোদিন কেউ গিফট এনেছে? তোমার মাথা খারাপ হয়ে গেছে নমিতা, আমি তোমার সঙ্গে আর কোনো কথা বলতে চাই না। তোমার মনে যে বৌদিকে নিয়ে এত হিংসা, আমি কখন আগে বুঝতে পারিনি। এই বলে বাবাই ঘর থেকে বেরিয়ে যায়। পরের দিন সকাল থেকে অনুষ্ঠানের তোড়জোড় শুরু হয়। খাওয়া দাওয়া হই হুল্লোড় করে সারা দিনটাই প্রায় কেটে যায়। সন্ধ্যাবেলা সবাই বাজি, ফটকা ইত্যাদি ফাটাতে শুরু করে। নমিতা চুপি চুপি কিছু বাজি নিয়ে গিয়ে তাতে সুতো বাঁধে। বিপাশা যখন বসে বসে বাজি পোড়ানো দেখছিল, তখন নমিতা সেই সুতো নিয়ে তার চুলে বেঁধে দেয় এবং তাতে আগুন ধরিয়ে দেয়। পারমিতা দেবী দূর থেকে এই ঘটনা লক্ষ্য করেন এবং তিনি চিৎকার করতে করতে ছুটে আসেন। আরে আরে বড় বৌমা, সাবধান সাবধান, ওঠো ওঠো। এ কি করলে ছোট বৌমা? তোমার এ কি কাণ্ড কেন? এভাবেই বলতে বলতে তিনি সেই দড়ি ধরে টান মেরে সুতোটাকে ছিঁড়ে ফেলেন, কিন্তু ততক্ষণে বিপাশার খানিকটা চুল পুড়ে যায়। ঘটনার আকস্মিকতায় বিপাশা অজ্ঞান হয়ে যায়। তখন তাকে সেখান থেকে সঙ্গে সঙ্গে বাড়ির ভিতরে নিয়ে যাওয়া হয় এবং ডাক্তার ডাকা হয়। ডাক্তারবাবু সবকিছু দেখে শুনে বলেন, হঠাৎ করে ভয় পেয়ে গিয়ে অজ্ঞান হয়ে গেছে, তেমন কিছু চিন্তার নেই। আমি একটা ভালো থেকে ইঞ্জেকশন দিয়ে দিচ্ছি, কিছুক্ষণ ঘুম থেকে উঠলেই একদম ঠিকঠাক হয়ে যাবে। কয়েকদিন ওকে ফুল রেস্টে রাখবেন। ডাক্তারবাবু চলে যাওয়ার পর সবাই নমিতাকে খুব বকাবকি করেন। নমিতা সেই সময় চুপ করেই সবকিছু শোনে, কারোর কোনো কথারই উত্তর দেয় না। এরপর সে নিজের ঘরে চলে আসে। তার মনে কোনো রকমের অনুতাপ ছিল না যে সে এত বড় একটা ভুল কাজ করেছে, বরং এটা নিয়ে তার রাগ ছিল যে চুলটা সবটা পড়েনি কেন। 1 বছর পরের কথা। নমিতা তখন খুবই অসুখ। সে সারাদিন বিছানা থেকে উঠতেই পারে না। তার ঘরে স্যুপ দিতে এসে পারমিতা দেবী বলেন, এই নাও বৌমা, স্যুপটা খেয়ে নাও। আজ না তোমার ডাক্তারের কাছে যাওয়ার কথা? বাবা কি অফিস থেকে তাড়াতাড়ি ফিরে আসবে নাকি? হ্যাঁ মা, ও 2টোর মধ্যে চলে আসবে। আমার খুব মাথা ঘুরছে, আমি উঠতে পারছি না। স্যুপ খেতে পারবো না আমি। তা বললে হয় কখনো? না খেলে তো আরো দুর্বল হয়ে পড়বে। দাঁড়াও, আমি তোমাকে ধরে বসাই। এই বলে পারমিতা দেবী নমিতাকে ধরে বিছানার উপরে বসান এবং তিনি লক্ষ্য করেন বালিশে একরাশ চুল ঝরে পড়ে আছে। এসব দেখে তিনি বলেন, আবার এত চুল ঝরছে? সামনের দিকটা তো পুরো ফাঁকা হয়ে গেছে। তুমি বরং মাথায় একটা কাপড় বেঁধে রাখবে।
কপালে যা লিখে এনেছি তাই তো হবে মা। তাতে কাপড় বাঁধি আর যাই করি, ডাক্তার তো বলেইছেন এই রোগে আমার মাথায় একটাও চুল থাকবে না। এখন করে তো চোখের পাপড়িও খসে খসে পড়ছে, আর ভ্রুটাও অনেকটা উঠে গেছে। আচ্ছা বৌমা, আমরা যদি তোমাকে বিদেশে নিয়ে গিয়ে তোমার চিকিৎসা করাই তাহলে কোনো ফল হবে না? তাহলেও কি চুল পড়া বন্ধ হবে না? আপনার ছেলে তো ডাক্তারবাবুর সঙ্গে কথা বলেছেন, ওনারা বলল এই রোগের সেরকম কোনো চিকিৎসা নেই। হেয়ার ট্রান্সপ্ল্যান্ট করলে সেগুলো কিছুদিন পর আবার ছড়ে যাবে। হে উপরওয়ালা, এ তুমি কোন পাপে শাস্তি দিচ্ছ আমাদের? মেয়েটার কষ্ট হচ্ছে, আমার আর সহ্য হচ্ছে না। মা, আপনি আমার জন্য কেন কষ্ট পাচ্ছেন? এই সব কিছু আমারই পাপের শাস্তি, আমাকে তো ভোগ করতেই হবে। আমার জন্য বাড়ির অন্য কেউ কষ্ট পাক সেটা আমি চাই না। অনেক পাপ করেছি, পাপের বোঝা আর বাড়াতে চাই না আমি। এভাবেই দিন কাটে। ধীরে ধীরে নমিতার মাথার সমস্ত চুল উঠে গিয়ে সে ন্যাড়া হয়ে যায়। সে আর বাড়ি থেকে বের হতো না, কারোর সাথে কথাও বলতো না। সারাদিন ঘরে বসে বসে চোখে জল ফেলতো এবং নিজের কৃতকর্মের জন্য উপরওয়ালার কাছে ক্ষমা প্রার্থনা করত। দেখতে দেখতে দীপাবলি এসে পড়ে। সকাল সকাল কাজকর্ম সেরে বিপাশা পারমিতা দেবীকে বলে, মা, আজ আমি একটু বাইরের দিকে যাব, আমার একটু দরকার আছে। কোথা যাবে মা? কোনো সমস্যা হয়েছে নাকি? আমি আসলে একটু বাজারের দিকে যেতে চাইছি, সামনে পুজো তো, কিছুটা সরঞ্জাম কিনতে হবে। ও হ্যাঁ, তাই তো। বাড়ির যা পরিস্থিতি, আমার তো মাথায় কিছুই ছিল না। হ্যাঁ হ্যাঁ, তুমি যাও, গিয়ে দেখে শুনে সবকিছু কিনে কেটে আনো। এরপর বিপাশা ড্রাইভারকে বলে গাড়ি নিয়ে বেরিয়ে পড়ে। সে সারাদিন মার্কেটে তার বিশেষ কাজকর্ম করে বিকেলে বিকেলে ফিরে আসে। সে মাথায় ঘোমটা টেনে গাড়িতে বসে। বাড়ি ফেরার সময় তার মাথায় ঘোমটা দেখে বিট্টু বলে, আরে বিপাশা, তুমি এইভাবে মাথায় ঘোমটা দিয়ে আছো কেন? তুমি আবার নতুন বউ হয়ে গেলে নাকি? তুমি জানো না আজকে পুজো? আমি মানত করেছি আজকে মাথায় কাপড় দিয়ে রাখবো, সেজন্যই কাপড় দিয়ে রেখেছি। এ নিয়ে আর প্রশ্ন করো না প্লিজ। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, চলো পুজোর ব্যবস্থাটা করা যাক। বাড়িতে সবার মনে খুব একটা আনন্দ ছিল না, তাই খুব সাদাসিধেভাবেই অনুষ্ঠানটি পালন করা হয়। বিপাশা প্রথম পুজো দেয়, তারপর সন্ধ্যাবেলা প্রদীপ জ্বালিয়ে সারা বাড়ি আলোকিত করে। খানিকটা প্রসাদ ও একটি প্যাকেট নিয়ে সে নমিতার ঘরে যায়। নমিতা বালিশে মুখ গুজে বসেছিল। বিপাশা ধীরে ধীরে তাকে তোলে এবং বলে, নমিতা, কি হলো বোন? আজকে উৎসবের দিনে এভাবে মন খারাপ করে বসে থাকতে হয়? তোমার মন খারাপ থাকলে আমাদের কি ভালো লাগবে বলো? আমি কি করব বৌদি, আজকে দিনের কথা মনে পড়লে আমার নিজের উপরে ঘেন্না লাগে। আমি গত বছর আজকে দিনে তোমার সর্বনাশ করতে গিয়েছিলাম, আর দেখো এবছর আমার কেমন সর্বনাশ হলো। ওসব পুরনো কথা ভুলে যাও বোন, যত সব কথা মনে করবে ততই কষ্ট বাড়বে। আমি তোমাকে মন থেকে ক্ষমা করে দিয়েছি। আজ আমি ঈশ্বরের কাছে তোমার জন্য প্রার্থনা করেছি, উনি আমার কথা ঠিক শুনবেন। দেখবে খুব শীঘ্রই তুমি সুস্থ হয়ে উঠবে। এমন সময় বাড়ির বাকি সব লোকজন সেখানে এসে দাঁড়ায়, তারাও নমিতাকে সান্ত্বনা দেয়। এরপর বিপাশা ধীরে ধীরে প্যাকেটটি নমিতার হাতে দিয়ে বলে, নমিতা, এতে আমি তোমার জন্য কিছু এনেছি, আশা করি তোমার এটা ভালো লাগবে। বিপাশা প্যাকেটটি খোলে এবং তাতে দেখে একটি উইংটি দেখে সে অবাক হয়ে যায়। তখন বিপাশা তাকে বলে, এটা আজকে আমি তোমার জন্য বানিয়ে এনেছি, আমার ছোট বোনের জন্য আমার তরফ থেকে উপহার। বৌদি, এটা তো তোমার মাথার চুল, এর মানে তুমি? এরপর নমিতা হাত দিয়ে বিপাশার ঘোমটাটা খুলে ফেলে এবং দেখে বিপাশার ছোট ছোট করে চুল কাটা। এটি দেখে সবাই চমকে যায়। তখন নমিতা কাঁদতে কাঁদতে বলে, বৌদি, তুমি আমার মতো পাপীর জন্য তোমার এত স্বাদের এত সুন্দর চুল কেটে ফেললে। আমি তোমাকে কত জ্বালিয়েছি, তোমার সুন্দর চুলের জন্য কত হিংসা করেছি, আর তুমি সেই চুল দিয়ে আজ আমার মন ভালো করলে। সত্যি তুমি মহান বৌদি, আমি তোমাকে চিনতে পারিনি। আজ সব কথা থাকবো, বাইরে চলো, চারিদিকে আলোকিত হয়েছে, উৎসবটার একটু আনন্দ নাও। বিপাশার এই কর্মের জন্য বিট্টু সহ সবাই তার জন্য খুবই গর্ববোধ করে। তারা নমিতাকে ধরে ধরে নিচে নামিয়ে আনে এবং সবাই মিলে দীপাবলির আনন্দ উপভোগ করে। বিপাশা প্রমাণ করে দেখিয়ে দেয় যে মানুষ তার কর্মের জন্যই বড় হয়।